সারা স্বদেশের আন্দোলনের মৃত্যুঞ্জয় নাম, স্বদেশ গড়ার শপথে দীপ্ত আমাদের সংগ্রাম। কবিগুরু রবি ঠাকুর, মহাত্মা গান্ধী, প্রখ্যাত রাজনীতিবিদ আহসানুল্লাহ মোল্লা, অ্যাডভোকেট এম এ বয়তুল্লাহ স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী রাজশাহী উপজেলা মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এইচএসসি 2024 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত, উপস্থিত আছেন এই আত্মাই রায়নগরের মাটি ও মানুষের নেতা, নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, যার সঙ্গে আমার সুযোগ হয়েছে নওগাঁর রাজপথে মিছিল করার, স্লোগান দেওয়ার। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আত্মাই রায়নগরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন ভাই সহ উপস্থিত থাকার কথা ছিল। আজকের এই অনুষ্ঠানের বরেণ্য অতিথি, যার গল্প ছোটবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি, যার মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস পরবর্তী সময়ে যার নেতৃত্বে আত্মাই রায়নগরের মানুষ সুসংগঠিত হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। প্রখ্যাত কৃষক নেতা আত্মাই রায়নগরের সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান ওহিদুর চাচা সহ উপস্থিত উপজেলা ছাত্রলীগ, মোল্লা আজাদ কলেজ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহ উপস্থিত এইচএসসি ব্যাচ 2024-এর প্রিয় শিক্ষার্থী ও ভাই ও বোনেরা, সকলকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে মজিবুরের শুভেচ্ছা এবং অভিনন্দন। 1947 সালের 14-15 আগস্ট দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে অবিভক্ত ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র সৃষ্টি হয়। পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকে সেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এই পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে সেই প্রশ্ন যখন দেখা দিয়েছিল, সেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বলেছিল একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিল পাকিস্তানের 100 ভাগ মানুষের মধ্যে 56 ভাগ মানুষ বাঙালি বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সেই দিক থেকে যদি উর্দু ভাষার দিকে তাকায় মাত্র 7.5% মানুষ সেই উর্দু ভাষায় কথা বলতো। তখন বঙ্গবন্ধু উপলব্ধি করেছিল উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি সেদিন উপলব্ধি করেছিলেন এমন একটি সংগঠন দরকার, যে সংগঠন বাঙালির ভাষার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার আদায়ের জন্য কাজ করবে। সেই সময় তিনি 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জানুয়ারি তৎকালীন কার্জন হল বর্তমান ফজলুল হক মুসলিম হলে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাগত সময় থেকে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 58 রাইফ খানের সামরিক বিরোধী আন্দোলন, 62 এস.এম. শরীফ এবং হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, 1966 সালে বাঙালি মুক্তি সনদ 6 দফা আন্দোলন, 1969 সালে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে যখন বন্দী করে রেখেছিল সেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, তখন কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্ত করে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার গৌরবময় ছাত্র রাজনীতির ইতিহাস রয়েছে ছাত্রলীগের। পরবর্তী সময় 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগের নেতা কর্মীরা সারা দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিল। 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং ছাত্রলীগের 17,000 নেতা কর্মী রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের পতাকা। সে কারণে বঙ্গবন্ধু বলেছিল ছাত্রলীগের ইতিহাস মানে বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। যুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীরা কাজ করে গিয়েছে। পরবর্তী সময়ে জিয়াউর রহমান বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, 1996 সালে ভোট বাদের অধিকার আদায়ের জন্য খালেদা জিয়া বিরোধী আন্দোলন সহ 1996 সালে যখন আওয়ামী লীগ প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগের নেতা কর্মীর হাতে কাগজ কলম বই খাতা তুলে দিয়ে বলেছিল, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝুনঝুনাই নয়, আমি কাগজ কলমের শব্দ শুনতে চাই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজের সুস্থ পরিবেশ এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম
অব্যাহত রাখতে প্রতিনিয়ত কাজ করে গিয়েছে। সেই ধারাবাহিকতায় 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বিএনপি জামাত 4 দলীয় জোট সরকারের সময় সেই বিএনপি জামাত বিরোধী আন্দোলন এবং সেই 111-এর সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা যখন চালু হয়েছিল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, তখন বাংলাদেশকে একটি উন্নত ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, আমরা আজকে যারা শিক্ষার্থীরা পড়াশোনা করছি, বছরের প্রথম দিনে আমরা বিনামূল্যে বই পাচ্ছি এবং মেধাবী এবং দারিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করে হচ্ছে। আজকে মোল্লা আজাদ কলেজে আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছে, এই মোল্লা আজাদ সরকারি কলেজকে আজকে আমরা মোল্লা আজাদ মেমোরিয়ালের পাশে যে সরকারি কথাটি লিখতে পারছি, এটাও কিন্তু বর্তমান সরকার দেশরত্ন শেখ হাসিনা 2018 সালে এই মোল্লা আজাদকে জাতীয়করণের মধ্য দিয়ে আজকে আমরা বলতে পারি মোল্লা আজাদ কলেজের শিক্ষার্থীরা আমরা একটি সরকারি কলেজে পড়াশোনা করি। আজকে মোল্লা আজাদ কলেজের শিক্ষার্থীরা আজকে এই মোল্লা আজাদ কলেজে অনার্স কোর্সে পড়াশোনার সুযোগ পাচ্ছেন, সেটির কিন্তু অবদান এই আওয়ামী লীগ সরকারের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজকে যারা আপনারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনারা এই এইচএসসি পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে আপনারা আগামী দিনে বড় কিছু সফলতা অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে যাবেন। আপনারা অনেকে কেউ বিশ্ববিদ্যালয়, কেউ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কেউ মেডিকেল কলেজে আপনারা পড়ার স্বপ্ন নিয়ে আগামী দিনে এইচএসসি পরীক্ষা দিবে। আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের মধ্য দিয়ে অ্যাডমিশন পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়ে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন। সবার স্বপ্ন কিন্তু পূরণ হয় না, কিছু কিছু স্বপ্ন অধুরাই থেকে যায়। আপনারা যারা অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো বা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবেন না, তারা কিন্তু এই কলেজে আপনারা অনার্স কোর্সে পড়ার সুযোগ পাবেন। সেই অনার্স কোর্সে পড়ার সুযোগটি কিন্তু তৈরি করে দিয়েছে আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার। আমি আজ থেকে 10 বছর আত্মাই কলেজে যখন এসেছি দেখেছি এখানে একাডেমিক ভবনের, প্রশাসনিক ভবনের সমস্যা ছিল, শিক্ষার্থীরা ঠিক মতো তারা পাঠদান করতে পারত না। কিন্তু বর্তমান সরকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনারা আমাদের সামনে যে সুন্দর একটি একাডেমিক ভবন নির্মাণ করছে, এর মধ্য দিয়ে কিন্তু আপনারা এই ভবনে আপনারা পাঠদান খুব আরামে কিন্তু খুব শান্তির মধ্য দিয়ে সে করতে পারছে। সে কারণে আমি বলবো, কিছু কিছু বিদায় শুধু বেদনার নয়, কিছু কিছু বিদায় কিন্তু হয় বড় কিছু অর্জনের জন্য। আগামী দিনে এই বিদায় অনুষ্ঠানটা তখনই আপনাদের জন্য সার্থকতা এনে দিবে যখন আপনারা স্বপ্ন পূরণের পথে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং স্বপ্ন পূরণটি হলো আপনাদের উচ্চ শিক্ষা নিশ্চিত হওয়া। বর্তমান সরকার আপনাদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে এবং উচ্চ শিক্ষাকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর মতো একটি প্রত্যন্ত জেলায় বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে, যেটির কার্যক্রম শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তোবা আগামী 25 সালে এই বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। নওগাঁ মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ সরকার। 2018 সালে নওগাঁ সদর হাসপাতালে আজকে অস্থায়ী ক্যাম্পাসে 6 বছর ধরে সেই মেডিকেল কলেজের কার্যক্রম করছে। খুব শীঘ্রই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হবে। আপনারা যারা এইচএসসি পরীক্ষায় এই মোল্লা আজাদ কলেজের শিক্ষার্থীরা আছেন, যারা আপনারা ভালো ফলাফল, ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হবেন, আপনারা কিন্তু এই নওগাঁতে নওগাঁ মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন এবং আপনাদের সেই স্বপ্ন পূরণ হবে। এই স্বপ্ন পূরণটি পথ কিন্তু সহজ করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার। আপনারা জেনে আরো খুশি হবেন, এই নওগাঁ শহরের বাইপাস এলাকায় আব্দুল জলিল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা সেইখানে এইচএসসি পরীক্ষার পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ পাবেন। হয়তো আপনারা 2024-এর বাস পেতে পারবেন না সেই সুযোগ, কিন্তু আপনাদের যারা অনুরোধ আছে, আপনাদের যারা ছোট ভাই বোনেরা আছে, সেই সুযোগটি কিন্তু আপনারা সেটি আগামী দিনে পাবেন। সে কারণে এই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার একটি শিক্ষা বান্ধব সরকার, তার প্রমাণ আপনারা পেয়েছেন। আমি আগামী দিনে আপনাদেরকে উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাবো, আপনারা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা শান্তির প্রগতির পতাকা তোলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের শিক্ষা জীবনকে আরো সুন্দর এবং আরো সাফল্যমণ্ডিত করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।